আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় অসামরিক বিমান পরিবহন সম্মেলনে দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির সামনে তুলে ধরেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ভারত জৈব প্রযুক্তি ভিত্তিক জৈব বিপ্লবের জন্য নতুন যুগের সূচনা করেছে। বিশ্বব্যাপী উদ্ভূত চ্যালেঞ্জের প্রেক্ষিতে পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বন্ধুভাবাপন্ন দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত আজ ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু সারফেস এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। হরিয়ানা ও জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হয়েছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। হকি পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কোরিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় অসামরিক বিমান পরিবহন সম্মেলনে যোগ দেন। এই অঞ্চলে বিমান পরিবহন ক্ষেত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে তৈরি রূপরেখা দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির সামনে তুলে ধরেন শ্রী মোদী। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে। গতকাল অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু এই সম্মেলনের উদ্বোধন করেন। মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনের চেয়ারম্যানও মনোনীত করা হয় তাকে। 2035 সালের মধ্যে বার্ষিক যাত্রী পরিবহনের সংখ্যা 350 কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় উড়ান পরিকাঠামোতে কৌশলগত বিনিয়োগের আহ্বান জানান তিনি। বিমান চলাচল ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ 2025 সালের মধ্যে 25% বাড়ানোই ভারতের লক্ষ্য বলে মন্ত্রী জানিয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ভারত জৈব প্রযুক্তি ভিত্তিক জৈব বিপ্লবের জন্য নতুন যুগের সূচনা করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গ্লোবাল বায়ো ইন্ডিয়া 2024 ভাষণে ডক্টর সিং বলেন, পশ্চিমী বিশ্বের জন্য একসময় আইটি বিপ্লব যে প্রভাব ফেলেছিল, জৈব বিপ্লব ভারতের জন্য একই প্রভাব ফেলতে পারে। গ্লোবাল বায়ো ইন্ডিয়া 2024 সম্পর্কে মন্ত্রী বলেন, Global Bio India, ladies and gentlemen, offers a unique business networking platform. It offers varied participants ranging from central and state ministers. Global Bio India 2024 is a bigger event with participation from 30 plus countries, 500 plus exhibitors, 5,000 plus delegates, 1,000 plus startups, and much more. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ রাজস্থানের যোধপুরে বায়ুসেনা ঘাঁটি থেকে চলতি তরঙ্গ শক্তি মহড়া পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন দেশের 3 বাহিনী এবং বিদেশি বিমান বাহিনীর প্রধানরা। মহড়ার অঙ্গ হিসাবে হেলিকপ্টার প্রচণ্ড এবং সারাং, সূর্যকিরণ অ্যারোবেটিক দল এবং ফাইটার জেট LCA তেজসের প্রদর্শন প্রত্যক্ষ করেন তারা। অনুষ্ঠানে শ্রী সিং বলেন, তরঙ্গ শক্তি হল বন্ধু দেশগুলির মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা গড়ে তোলার মাধ্যম। দেশে সামরিক ক্ষমতা প্রদর্শন এবং অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। একটা সময় ছিল যখন ভারত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করত, কিন্তু এখন 90টি দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে ভারত। हमारी वायुसेना और हमारा डिफेंस सेक्टर आत्मनिर्भर भारत के नए संकल्प के साथ तेजी से आगे बढ़ रहा है। हमारा रक्षा क्षेत्र वेपन्स, प्लेटफॉर्म्स, एयरक्राफ्ट के निर्माण में इंडिजनाइजेशन की ओर मजबूत कदम बढ़ा चुका है। आज लाइट कम्बैट एयरक्राफ्ट, सेंसर, राडार और इलेक्ट्रॉनिक वारफेयर जैसी चीजों में हम बहुत हद तक आत्मनिर्भर हो चुके हैं और इन क्षेत्रों में लगातार आगे बढ़ने के लिए हम प्रयासरत हैं। ভারত আজ ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু সারফেস এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। আজ বিকেলে ওড়িশা উপকূলে বালেশ্বর জেলার চণ্ডীপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের লঞ্চপ্যাড থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এবং ভারতীয় নৌবাহিনী যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি সমস্ত প্রয়োজনীয় পারফরমেন্স পূরণ করেছে বলে জানা গেছে। এই ক্ষেপণাস্ত্রটি জাহাজ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে হাই অল্টিটিউড অ্যান্টি সাবমেরিন সোনোবয় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে MH-60R হেলিকপ্টার থেকে শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংস করতে পারবে ভারত। ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব এবং প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত। খবর শুনছেন আকাশবাণী থেকে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হয়েছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী 16 সেপ্টেম্বর। 5 অক্টোবর 90 সদস্যের হরিয়ানা বিধানসভায় ভোট গ্রহণ, গণনা 8 তারিখে। এদিকে আম আদমি পার্টি হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য 19 জন প্রার্থীর ষষ্ঠ তালিকা প্রকাশ করেছে। কংগ্রেসও 40 জন প্রার্থীর তৃতীয় তালিকা প্রকাশ করেছে।
জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা চূড়ান্ত দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার আজই ছিল শেষ দিন। এই দফায় 40টি আসনে আগামী 1 অক্টোবর ভোট নেওয়া হবে। জমা পড়া মনোনয়নগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 সেপ্টেম্বর। উল্লেখ্য, 3 দফার জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে প্রথম 2টি দফার ভোট গ্রহণ এ মাসের 18 ও 25 তারিখ। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। নির্দিষ্ট খবরের ভিত্তিতে কেরান সেক্টরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। উদ্ধার হয়েছে AK-47 হ্যান্ড গ্রেনেড, IED তৈরির বিপুল সামগ্রী। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল লাইভ সম্প্রচারের দাবিতে অনড় থাকায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে আজ তাদের প্রস্তাবিত বৈঠক শেষ পর্যন্ত ভেস্তে গেছে। মুখ্য সচিব, ডিজি সহ সরকারের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় তাদের বোঝানোর চেষ্টা করার পরেও লাইভ সম্প্রচারের দাবিতে অনড় থাকে প্রতিনিধি দল। নবান্ন সভাঘরে 2 ঘন্টার বেশি সময় অপেক্ষা করার পর সন্ধ্যে 7টা নাগাদ নবান্ন ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। বেরোনোর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের আজকের অবস্থানকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার খোলা মনে আলোচনা চায়, তাই তিনি লাগাতার 3 দিন ধরে আলোচনার জন্য অপেক্ষা করেছেন। জুনিয়র ডাক্তারদের শর্ত মেনে 30 জনের বেশি প্রতিনিধিকে বৈঠকে আসার অনুমতি দেওয়া হয়েছে। যে সমস্ত স্বার্থকর্তাদের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকদের ক্ষোভ রয়েছে তাদের বৈঠকে রাখা হয়নি। তবে এই মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন হওয়ায় তার নিজের দিক থেকে কোনো আপত্তি না থাকলেও পদ্ধতিগত কারণে লাইভ সম্প্রচার করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, এখনও তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নেওয়ার পক্ষপাতী নন, বরং তারা চাইলে এখনও সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। উত্তরাখণ্ডে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। IMDর বরিষ্ঠ বিজ্ঞানী RK জেনামানি আকাশবাণীকে জানিয়েছেন, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে অবস্থিত নিম্নচাপ ধীরে ধীরে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আগামী 2 দিন উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় 2 বছর জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ আজ শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন। 2022-এর 11 অক্টোবর মানিককে গ্রেপ্তার করেছিল ইডি। প্রবীণ কমিউনিস্ট নেতা CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত। ফুসফুসের গুরুতর সংক্রমণ নিয়ে গত 19 আগস্ট নতুন দিল্লির এইমসে ভর্তি হন তিনি। ছিলেন ICU-তে লাইফ সাপোর্ট সিস্টেমে। হাসপাতালেই আজ জীবনাবসান হয় তার। বয়স হয়েছিল 72 বছর। সীতারাম ইয়েচুরির মৃত্যুতে CPIM গভীর শোক প্রকাশ করেছে। শোক ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পূর্ব সাগরকে লক্ষ্য করে উত্তর কোরিয়া আজ ভোরে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে। 1 জুলাইয়ের পর থেকে এই প্রথম উত্তর কোরিয়া এ ধরনের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও তার দূরত্ব বা কতদূর পর্যন্ত তা গিয়েছে সে ব্যাপারে কোনো তথ্য নেই। জাপানের প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে এ ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র একত্রে সামরিক মহড়া চালানোর পরই এর মূল্য চোকাতে হবে বলে উত্তর কোরিয়া গত সপ্তাহে হুমকি দেয়। হকিতে চীনের হুলুনবুইরেতে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কোরিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। এই নিয়ে টানা 4র্থবার জয় পেল ভারত। ভারতের হয়ে গোল করেন আরাইজিৎ সিং হুন্ডাল ও অধিনায়ক হরমনপ্রীত সিং। কোরিয়ার একমাত্র গোলটি আসে পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুনের কাছ থেকে। গত বছরের রানার্স আপ মালয়েশিয়াকে হারিয়ে চীন ও জাপানকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। আগামী শনিবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিস প্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় তাদের অসাধারণ নৈপুণ্যের জন্য পদকজয়ী এবং অন্যান্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান শ্রী মোদী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং প্যারালিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া। উল্লেখ্য, এবারের প্যারালিম্পিক্সে ভারত 7টি সোনা, 9টি রূপো এবং 13টি ব্রোঞ্জ সহ রেকর্ড 29টি পদক জিতেছে। হাঙ্গেরির বুদাপেস্টে 45তম ফিডে দাবা অলিম্পিয়াডের প্রথম দিনে ভারত জয় দিয়ে অভিযান শুরু করেছে। ওপেন সেকশনের প্রথম রাউন্ডে ভারত মরক্কোকে 4-0-তে পরাজিত করেছে। মহিলাদের বিভাগে জামাইকাকে হারিয়েছে ভারত। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী আজ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের 2য় অসামরিক বিমান পরিবহন সম্মেলনে দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির সামনে তুলে ধরেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ভারত জৈব প্রযুক্তি ভিত্তিক জৈব বিপ্লবের জন্য নতুন যুগের সূচনা করেছে। ভারত আজ ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু সারফেস এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে।
খবর এখনকার মতো এ পর্যন্ত।